আমার শুরুতে আমাদের ফিমেল লিড কিনসুকে দেখানো হয়, যে এখন জেলে বন্দি থাকে। তার সঙ্গে থাকা কয়েকটি কয়েদিরা তাকে বুলি করতে থাকে এবং বলে যে তাকে ডগের মতো কথা বলতে হবে। এতে কিনসু খুব ভয় পেয়ে যায়, কারণ তারা আগেও তাকে অনেক মারধর করেছে। এমন সময় হঠাৎ জানানো হয় যে কিনসুর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে আমাদের মেইন লিড মিস্টার ফু এসে উপস্থিত হন। তিনি কিনসুকে বলে, মনে হচ্ছে জেলে তোমার সঙ্গে ভালোই মজা করা হয়েছে, তোমাকে খুব ভালোভাবে বুলি করা হয়েছে। কিনসু তাকে থ্যাংক ইউ জানায়। তখন মিস্টার ফু বলে, তোমার কারণে আমার বোন 4 বছর ধরে ভেজিটেটিভ স্টেজে বিছানায় পড়ে আছে, এটা ভুলে যেও না। তুমি তার সঙ্গে যা করেছ আমি তা কখনো ভুলবো না। গ্র্যান্ডমা তোমাকে আমার ফিউন্সে হতে বলেছিলেন, না হলে তুমি এত সহজে ছাড়া পেতে না। কিন্তু তোমার শাস্তি এখনো শেষ হয়নি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার ফুর বোনকে কেউ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেখানে কিনসু উপস্থিত ছিল, কারণ সে তার বোনের বেস্ট ফ্রেন্ড ছিল। মিস্টার ফু রেগে গিয়ে বলে, লিন ফ্যামিলির কেউ কিভাবে এমন কাজ করতে পারে? আমার বোনের সঙ্গে এমনটা কে করলো? কারণ মিস্টার ফু খুবই পাওয়ারফুল এবং রিচ পার্সন। যেখানে কিংসুর বোন ওয়ান ওয়ানও আসে এবং কিংসুকে দোষারোপ করে বলে, কিংসু তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি তো মিস্টার ফুকে বিয়ে করতে চাওনি, তাই কি তার বোনের উপর এভাবে প্রতিশোধ নিলে? কিংসু কান্না করে বলেন, না, এটা আমি করিনি, সে তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি কিভাবে তার সঙ্গে এমনটা করতে পারি? কিন্তু ওয়ান বিশ্বাস না করে পুলিশ ডাকে। পুলিশ এসে কিনসুকে গ্রেপ্তার করে। মিস্টার ফু ওয়ান ওয়ানের কথায় বিশ্বাস করে বলে, ওকে এখান থেকে নিয়ে যাও। কিনসু বারবার বলে, আমি তোমার বোনের পেছন থেকে ধাক্কা দিইনি, 4 বছর ধরে আমি এই কথাই বলে আসছি। মিস্টার ফু বলেন, 4 বছর কেটে গেছে, কিন্তু তুমি এখনও এত জেদি। বর্তমানে ফিরে এসে দেখানো হয় কিনসুর জেল থেকে মুক্ত করা হয়েছে। মিস্টার ফু তার হাত করা খুলে দিয়ে বলেন, যদি তুমি এটা না করে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে ন্যায় বিচার এনে দেব। শেষ পর্যন্ত তুমি তো আমার ফিউন্সে। সে কিনসুর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয় এবং চলে যায়। পেছন থেকে কিনসু তাকিয়ে থাকে। মিস্টার ফু তার লোকদের বলেন এই কেসটা আবার ভালোভাবে ইনভেস্টিগেট করতে। কিনসুর মনে পড়ে বলে, অবশেষে 4 বছর পর সত্য সামনে আসবেই। জেল থেকে বের হতেই দেখা যায় একটা গাড়ি থেকে তার ভাই ইয়াংসু নেমে আসে। কিংসু হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল। ইয়াংসু তাকে ধরে ফেলে। সে বলে, আমি তোমার ভাই, আমি ফিরে এসেছি। এটা দেখে কিংসুর মনে পড়ে যায় ইয়াংসু তাকে খুব ভালোবাসতো, কারণ সে অ্যাডপ্টেড ছিল। কিন্তু একই সঙ্গে তার মনে পড়ে যায় যেদিন তাকে জেলে নেওয়া হচ্ছিল সেদিন ফ্যামিলির কেউই তার ওপর বিশ্বাস রাখেনি। সেই কষ্টে সে ভেঙে পড়েছিল। হঠাৎ তার হাতে ব্যথা শুরু হয়। ইয়াংসু জিজ্ঞেস করে, কি হয়েছে? কিংসু বলে, কিছু না, হাতে একটু ব্যথা। ইয়াংসু বলে, 4 বছর তুমি প্রিজনে ছিলে, কিন্তু আমি যখন বাইরে ছিলাম মিস্টার ফু তোমার কাছে আগে এসেছিল। এখন তোমাকে আমাদের বাড়ি ফিরতেই হবে, আমরা তোমাকে প্রোটেক্ট করব। এই কথা শুনে কিংসুর মনে পড়ে যায়, ওই দিন তো কেউ আমাকে প্রোটেক্ট করেনি। ইয়াংসু তার হাত জোর করে ধরে, এতে তার আরও ব্যথা লাগে। কিংসু বলে, আমি একজন প্রিজনার, আর এখন আমি তোমাদের ফ্যামিলির সদস্য নই। কিন্তু ইয়াংসুন বলে, না, তোমাকে লিন ফ্যামিলিতে আসতেই হবে। সে জোর করে তাকে গাড়িতে তোলে। গাড়ির ভেতরে কিংসু দেখে ওয়ান ওয়ানের জন্য অনেক উপহার কেনা হয়েছে। ইয়াংসু বলে, এত ভাবার দরকার নেই, ভেতরে বসো। সে জোর করে তাকে গাড়িতে বসিয়ে দেয়। তার খুব ব্যথা হচ্ছিল, কারণ জেলে থাকাকালীন তাকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়েছিল। সামনে বসে ইয়াংসু তাকে দেখছিল এবং বলে, ওয়ান ওয়ানের সঙ্গে তুমি যা করেছো সেটা ভুল করেছো, কিন্তু এখন তোমাকে তার সুখে অংশ নিতে হবে। বাড়িতে গিয়ে কাউকে বিরক্ত করবে না, মা বাবাকে আপন করে নেবে। এরপর সে কিংসুকে বাড়িতে নিয়ে যায়। কিংসুর মন থেকে একদমই চাইছিল না সেখানে যেতে। তখন ইয়াংসু তার হাতে থাকা ব্রেসলেটটি দেখে বলে, এই ব্রেসলেটটা তো খুব দামি মনে হচ্ছে। সে তাকে গাড়ি থেকে নামায়। নিজের পুরনো বাড়িটা দেখে কিংসুর ভালো লাগে না। সেই সময় ওয়ান ওয়ান ইয়াংসুর আনা উপহারগুলো নিতে এগিয়ে আসে। ঠিক তখনই মা সামনে এসে বলে, তোমাকে দেখে খুব ভালো লাগছে। কিংসু উত্তর দেয়, মিস লিন, আপনাকে দেখে ভালো লাগছে। এ কথা শুনে তার মা মনে মনে ভাবে, ও আমাকে এখনো মা বলছে না। এতে ইয়াংসু রেগে যায়। সে বলে, তুমি একদিকে অপরাধ করেছো, তার ওপর আমরা তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, আর এখনো তোমার এমন অ্যাটিটিউড। মা বলেন, ওকে বকাঝকা করার দরকার নেই।
কিন্তু ইয়াংসু বলে না মা, ওর এমন করা ঠিক নয়। তখন কিংসু জমে থাকা কষ্ট উগড়ে দেয়। 4 বছর ধরে তোমরা কেউই আমাকে খোঁজ করনি, কেউ জানতে চাওনি আমার ওপর কি হয়েছে, আমি কি সহ্য করেছি। ওই সময় ওয়ান ওয়ান নাটক করতে শুরু করে। সে বলে ওই ঘটনার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার নাইটমেয়ার আসতো। মা বাবা ভাই সবসময় আমার যত্ন নিয়েছে, এসব কিছু আমার কারণেই হয়েছে। পর কিংসু বলে আমার তোমার সঙ্গে কোনো রিলেশন নেই। ইয়াংসু আবার কিংসুকে ধমক দেয়, এসব তুমি কি বলছো। সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ান আবার ভালো সেজে যায়। তাকে একটা গিফট দেওয়া হয়, গিফট দেখে সে খুশি হয়ে যায়। ভাই তুমি এটা এনেছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এতে ইয়াংসু ইমপ্রেস হয়ে যায়। এরপর ওয়ান ওয়ান বলে কিংসু আমার এখানে একটা পার্টি হচ্ছে, তোমাকে অবশ্যই আসতে হবে, তুমি এলে ভালো লাগবে। মাও তাকে বলে ভালো করে রেডি হয়ে আসবে। ইয়াংসু যাওয়ার টাইমে বলে কিংসুর জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে নিও। কিংসু ভেতরে যেতে যেতে ভাবে পার্টিটা আমার জন্য নয়। সে নিজের রুমে যায়। রুমটা আসলে একটা স্টোর রুমের মতো ছিল, তার জিনিসপত্র এলোমেলোভাবে ফেলে রাখা। সে তার পুরনো কলেজ ড্রেসটা হাতে নেয়। ঠিক তখনই ওয়ান ওয়ান আবার আসে এবং বলে রুমটা তো নোংরা, শ্বাস নেওয়ার জায়গা পর্যন্ত নেই। ও হ্যাঁ, মনে পড়লো, তুমি তো জেলে থেকেছ, এসবের অভ্যাস আসে নিশ্চয়ই। কিংসু তাকে কড়া জবাব দেয় আমি কোনো কিছুতেই ভয় পাই না। তখন ওয়ান ওয়ান বলে তুমি তো দেখেছো, এসব নোংরা পোশাক তুমি ডিজার্ভ করো। এইভাবে কথা শুনিয়ে এসে ওয়ান ওয়ান চলে যায়। এরপর দেখানো হয় অবশেষে পার্টির দিন এসে গেছে। ভাই বোন দুজনেই নিচে নামছে। সবাই তাদের দেখে ইমপ্রেস হচ্ছে। ঠিক তখনই কিংসু তার কলেজ ড্রেস পরে সেখানে আসে। তাকে দেখেই লোকজন ফিসফিস করে বলতে শুরু করে এই তো সেই ভুয়া ডাক্তার লিন ফ্যামিলির, ও তো অপরাধ করেছিল। ইয়াংসু এসে তাকে ধাক্কা দিয়ে বলে তুমি কি ধরনের ড্রেস পরে এসেছো, ইচ্ছে করে এমন ড্রেস পরেছো যাতে সবাই বুঝতে পারে তুমি হাই স্কুল পর্যন্তই পড়েছো। সে তাকে সবার সামনে অপমান করতে থাকে এবং বলে পার্টি নষ্ট করার দরকার নেই। কিন্তু দাঁড়িয়ে শান্তভাবে বলে আমার কাছে এর চেয়ে ভালো আর কোনো ড্রেস ছিল না। তখন ওয়ান ওয়ান ভান করে বলে যদি তুমি চাও তাহলে আমি আমার ড্রেস খুলে দিতাম। ইয়াংসু বলে এমন কথা বলার দরকার নেই। মা এসে কিংসুকে প্রোটেক্ট করে বলে না না কিংসু, আমার তোমার জন্য একটা নতুন ড্রেস কিনে দেব, এখন পার্টিটা চলতে দাও। কিংসু মাকে আলাদা করে দেয়। তখন ইয়াংসু আবার রেগে যায় এবং বলে মা আপনার সরি বলার দরকার নেই, সরি বলার দরকার তো ওর ছিল, আপনি কেন ওর কাছে সরি বলছেন। সে কিংসুকে ধাক্কা দেয়। তখন দেখা যায় কিংসুর শরীরে অনেক আঘাতের দাগ রয়েছে। সেই দাগ দেখে ইয়াংসু চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে এই দাগগুলো এলো কিভাবে। কিংসু বলে আমি যদি ওই ড্রেসটা পরতাম তাহলে এই দাগগুলো একেবারেই লুকানো যেত না। অন্যদিকে দেখানো হয় মিস্টার ফু তার বোন ইরিন জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। পাশে তার গ্র্যান্ডমাও বসে আছেন। তিনি রাগ করে মিস্টার ফুকে বলেন তুমি নিজেই দেখেছো তোমার বোন এখনও বিছানায় পড়ে আছে আর তোমার ফিয়ন্সি জেলে, তবুও তুমি তাদের জন্য ন্যায় বিচার করনি। তুমি এত চুপ করে বসে আছো। রাগে গ্র্যান্ডমা তাকে মারতে থাকেন। এই সময় ফ্ল্যাশব্যাকে সবকিছু দেখানো হয়। মিস্টার ফু মনের আগেই সন্দেহ ছিল লিন ফ্যামিলির মধ্যে কেউ এই কাজ করেছে। পাশাপাশি সে কিনসুর কথাও ভাবতে থাকে। গ্র্যান্ডমা বারবার তাকে ধমকাতে থাকে। তখন তার মনে পড়ে যায় কিভাবে তার বোন একসময় বলেছিল এই মেয়েটা খুব ভালো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিনসু শুটিং প্র্যাকটিস করছিল আর মিস্টার ফু তার দেখে মুগ্ধ হয়ে বলছিল এই তো কিনসু। ইরিন বলেছিল হ্যাঁ ও খুবই ভালো। এতে মিস্টার ফু কিনসুকে পছন্দ করতে শুরু করে। বর্তমানে ফিরে এসে মিস্টার ফু বলেন ইরিন পুরোপুরি জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত আমি কিছুই নিশ্চিত হয়ে বিশ্বাস করব না। ঠিক তখনই গ্র্যান্ডমা লক্ষ্য করেন ইরিনের জ্ঞান ফিরতে শুরু করেছে। তিনি তার দিকে তাকান। মিস্টার ফু ইরিনকে বলেন ঠিক আছে, এখন তোমার জ্ঞান ফিরছে, আমরা লিন ফ্যামিলিতে যেতে হবে, জানতে হবে তোমার সঙ্গে আসলে কাজটা কে করেছে। এরপর দৃশ্য বদলায়। কিনসুর মা খুব চিন্তিত হয়ে বলে তোমরা ওপর এত অত্যাচার হয়েছে, তুমি আমাদের আগে বলনি কেন। ওয়ান ওয়ান মাঝখানে কথা বলতে চায় কিন্তু কিংসু তখন বলতে শুরু করে আমি কিভাবে আপনাদের বলতাম, সেখানে আমাকে কিভাবে অপমান করা হতো, কিভাবে বুলি করা হতো। ওয়ান ওয়ান তাকে থামানোর চেষ্টা করে, কারণ বুলি করার নির্দেশ আসলে সেই দিয়েছিল। তখন কিংসুর ভাই তাকে প্রশ্ন করে তুমি আগে আমাকে এসব বলনি কেন। কিংসু উত্তর দেয় আমি কিভাবে বলতাম, তোমরাই তো আমাকে জেলে পাঠিয়েছিলে, সেখানে আমাকে শিক্ষা দেওয়ার নামে কতটা নির্যাতন করা হয়েছে। যত বেশি সহ্য করেছি তারা তত বেশি অত্যাচার করেছে। সব কথা শুনে তার ভাই বলে তবু তুমি আমাদের বলতে পারতে। কিংসু কষ্টে বলে আমি কতবার বলবো, তোমরাই আমাকে জেলে পাঠিয়েছ,
এখন তোমরা অপরাধ ভোগে ভুগছো কেন? আর আমি এখানে কারো করুণা পাওয়ার জন্য আসিনি। আমাকে যেভাবে বুলি করা হয়েছে সেটা দেখানোর জন্য আমি আসিনি। আমি খুব স্ট্রং মেয়ে। তার ভাই রেগে বলে, যেই কাজ করুক না কেন আমি তাকে ছাড়বো না। কিন্তু তোমার স্বভাব আমরা জানি, তুমি খুব জেলাস পারসন। তুমি ওয়ানের প্রতিও জেলাস, তাই ইচ্ছে করেই এসব নাটক করছো সবার সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু স্পষ্ট করে বলে, আমি এসবের জন্য আসিনি। আমি শুধু বলতে এসেছি আমাকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছিল, আমি নির্দোষ। সে পরিবারের পুরনো কথাও বলে। আপনাদের কি মনে হয় আপনারা আমার সঙ্গে কি করেছেন? আমাকে খুব সকালে স্কুলে যেতে হতো। বাড়ি ফিরে দেখতাম আপনারা সব খেয়ে ফেলেছেন, আমার জন্য কিছুই থাকতো না। এই কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। কিন্তু বলেন, না, আপনাকে সরি বলার দরকার নেই। ওয়ান আবার বলে, এসব কিছুই আমার জন্য হয়েছে। কিন্তু ভাই বলে, তোমার জন্য কিছুই হয়নি। কিংসু এমনই মেয়ে ছিল। তখন কিংসু বলে, তাহলে তোমরা আমাকে এখানে সেলিব্রেট করার জন্য ডাকলে কেন? ডাকার দরকার ছিল না। এই সময় ভাই হাত তুলতে যায়, ঠিক তখনই আরেকজন চরিত্র আসে। তার নাম চ্যান। সে কিংসুর আগের ফিয়ন্সে ছিল। চ্যান এসে কিংসুর হাত ধরে বলে, এখন থেকে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। এটা দেখে ইয়াংসু রেগে যায়। তুমি কি করছো? তুমি ভুলে যেও না এখন তুমি ওয়ানের ফিয়ন্সে। এই কথা শুনে কিংসু নিজের হাত ছাড়িয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিংসু আর চ্যান একে অপরকে ভালোবাসতো। চ্যানি তাকে একটা ব্রেসলাইট গিফট করেছিল। কিংসু তখন বলেছিল, তুমি আমাকে খুব সুন্দর ব্রেসলাইট দিয়েছ। চ্যান তাকে আশ্বাস দিয়েছিল, আমি সবসময় তোমার পাশে লয়াল হিসেবে থাকবো। কিংসু বলেছিল, ঠিক আছে, তাহলে তোমাকে আমার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। বর্তমানে ফিরে এসে কিংসু চ্যানকে বলে, লয়ার চ্যান, তুমি তো আমাকে জেলে পাঠিয়েছিলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান যখন তার মামলা লড়ছিল সে এমন প্রমাণ পেশ করেছিল যাতে মনে হয় কিংসুই ইরিনকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। সেইভাবে মামলাটা শেষ হয়। কিংসু কান্না করে বলেছিল, তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? আমি কোনো অপরাধ করিনি। কিন্তু চ্যান তবুও তাকে জেলে পাঠিয়ে দেয়। এজেন্টে চ্যান বলে, এখন তুমি ফিরে এসেছো, তোমার সব কথা ভোলা উচিত। ঠিক তখনই ভাই আবার তাকে মনে করিয়ে দেয়, ভুলে যেও না এখন ওয়ানের চ্যানের ফিয়ন্সে। ওয়ান আবার কিংসুর দিকে তাকায়। মা এসে বলে, তোমার যা দরকার, ড্রেস হোক বা অন্য কিছু, আমরা তোমাকে দেব। তোমার উপর যে অত্যাচার হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাই। আমরা আবার তোমাকে আপন করে নিতে চাই। কিংসু ঠান্ডা গলায় বলে, মিস লিন, আপনি যা বলার বলতে পারেন। মা বলে, তুমি জানো তো চ্যান এখন ওয়ানের ফিয়ন্সে, তাই তোমার তাদের মাঝে আসার দরকার নেই। এটা শুনে কিংসু হালকা হাসি দিয়ে বলে, আমি জানতাম আপনারা সবাই খুব স্বার্থপর। আপনাদের শুধু নিজের কথাই মনে থাকে। আপনাদের কারণ আমার কথা ভাবার দরকার নেই। সে বলে, আমি এখানে কোনো নাটক দেখাতে আসিনি। আমি শুধু চাই যে অপরাধের বোঝা আপনারা আমার উপর চাপিয়েছেন সেটা যেন সবাই জানে আমি করিনি। আর ভাই আবার কিছু বলতে যায়, ঠিক তখনই ওয়ান ইচ্ছে করে নিজের ড্রেস ছিঁড়ে ফেলে। কিংসুর কাছে এসে নাটক করে বলে, সিস্টার, সব কিছু আমার জন্য হয়েছে, আমি দুঃখিত। কিন্তু সে কিংসুর কানে কানে ফিসফিস করে বলে, তুমি যা খুশি করো, শেষে দেখবে ভাই আমাকেই প্রোটেক্ট করবে। তখন ওয়ান এমন ভাব করে যেন কিংসু নাকি তাকে মেরেছে, তার ড্রেস ছিঁড়ে তাকে ফেলে দিয়েছে। সে মাটিতে পড়ে যেতেই তার ভাই কিংসুকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে নিজের কোট খুলে ওয়ানকে ঢেকে থেকে প্রোটেক্ট করে। এই সময় গাড়ির ভেতরে মিস্টার ফুজকে জানানো হয় যে কিংসুকে ভীষণভাবে বুলি করা হচ্ছে। তখন মিস্টার ফু তার বোনকে বলে, আজ সত্য আর মিথ্যা বের হবে, ওখানে গিয়ে তুমি সব খুলে বলবে। এদিকে আবার ইয়াংকে কিংসু বকতে শুরু করে, কিংসু, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি সবসময় ওর প্রতি জেলাস ছিলে। ওয়ানও নাটক করতে শুরু করে, আমাকে কেউ পছন্দ করে না, আমি এত কষ্ট করে ফ্যামিলিতে ফিরে এসেছি। আর কিংসু এটা সহ্য করতে পারছে না। মা তখন বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, চ্যান তোমাকেই ভালোবাসে। ওয়ান জিজ্ঞেস করে, সত্যি? ভাই বলে, হ্যাঁ, চ্যান এখন তোমারই ফিয়ন্সে। এরপর ভাই কিংসুকে বলে, তোমাকে সরি বলতে হবে। কিংসু জবাব দেয়, আমি কেন সরি বলবো? আমি কোনো অপরাধ করিনি। এ কথা শুনে তার ভাই জোরে তাকে চড় মারে। কিংসু কাপা গলায় বলে, তোমরা আমাকে জোর করে অপরাধী বানাতে পারবে না। 4 বছর আগে যেমন আমি নির্দোষ ছিলাম এখনও তেমনই আছি। তোমাদের এটা কেন চোখে পড়ছে না? ভাই আবার বলতে থাকে, তুমি জেলাস, তুমিও ড্রেস ছিঁড়েছ। ঠিক তখনই অন্যদিকে দেখানো হয় মিস্টার ফু তার গার্ডদের নিয়ে সেখানে পৌঁছে যান।
এবং বোনকে সঙ্গে নিয়ে ভেতরে ঢোকেন। ভাই তাদের চিৎকার করে বলে, সব কিছু তুমিই করেছো, তুমি এখানে আমাদের অপমান করতে এসেছো। ওয়ান ওয়ান আবার ড্রেস ছেঁড়ার নাটক করে। কিংসু বলে, আমি কিছুই করিনি, চাইলে তোমরা সিসিটিভি ফুটেজ চেক করতে পারো। তারপর সে বলে, যদিও 4 বছর আগের মতো এবারও তোমরা প্রমাণ যদি ডিলিট করে না ফেলো। এই কথা শুনে তার মাকে উদ্দেশ্য করে বলা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মা জানতেন ইরানকে ধাক্কা দিয়েছিল তার নিজেরই মেয়ে ওয়ান ওয়ান। মা তখন কিনসুকে বলে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কিনসু প্রশ্ন করে, তোমরা প্রমাণ ডিলিট করেছো কেন? মা কান্নাকাটি করে মিনতি করে বলে, প্লিজ তুমি চলে যাও, ও আমার নিজের জন্ম দেয়া মেয়ে। কিনসু কষ্ট নিয়ে বলে, তাহলে আমি তোমার কি? তার মানে 4 বছর ধরে তোমরা যে ভালোবাসা দেখিয়েছো সবটাই ছিল ভান। ঠিক তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। মা আর মেয়ে দুজনেই ভয় পেয়ে যায়। তখন তারা অজুহাত দিয়ে বলে, ভিডিও দেখার দরকার নেই, এটা ফ্যামিলি ম্যাটার, আমরা নিজেরাই মিটিয়ে নেব। এর মধ্যেই ওয়ান ওয়ানের ফিউন্সে চ্যান আবার কিনসুকে বুলি করার চেষ্টা করে। কিনসু চিৎকার করে বলে, তোমরা আমার সঙ্গে এমন কিভাবে করতে পারো? বারবার কেন আমার সঙ্গে এমন হয়? ভাই আবার তাকে মারতে থাকে, ধাক্কা দেয় এবং বলে, আমি তো তেমন মারিনি, তুমি নাটক করছো কেন? এই সময় কিনসুর মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। চ্যান এসে তাকে প্রোটেক্ট করতে চায়। কিনসু বলে, আমাকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই। এরপর কিনসু দৃঢ়ভাবে বলে, তোমরা আমার উপর যে অভিযোগ এনেছো আমি সেটা প্রমাণ করব। আমি সবাইকে দেখাবো কে আসল অপরাধী। সে সত্য ফাঁস করার চেষ্টা করে। এতে মা মেয়ে দুজনেই ভয় পেয়ে যায়। তখন ইয়াংসু আবার জোরে কিনসুকে আঘাত করে এবং বলে, আমার ভুল হয়েছিল সেদিন, তোমাকে জেল থেকে বের করে আনা। তুমি যদি 10 বছর সেখানে থাকতে তাহলে ভালো হতো। ঠিক সেই মুহূর্তে মিস্টার ফু এসে উপস্থিত হন। তিনি জোরে বলে, যে অপরাধ করেনি তাকে তোমরা শাস্তি দিতে পারো না। তিনি কিংসুর পাশে বসে তাকে প্রোটেক্ট করে। মিস্টার ফুকে দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। মিস্টার ফু কিংসুকে উঠাতে গিয়ে তার ক্ষতগুলো দেখে ফেলে। কিংসু তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যায়। তিনি বলেন, আমি এখনই ডাক্তার ডাকছি। ডাক্তার এসে চেক আপ করে দেখে কিংসুর শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সে ওষুধ দেয় এবং সবাইকে জানায় ওর ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। ওর হাড়ও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, চিকিৎসার সময় লাগবে। ফ্ল্যাশব্যাকে তার ওপর চালানো নির্যাতনের দৃশ্য দেখানো হয়। ডাক্তারের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মিস্টার ফু সঙ্গে সঙ্গে বলেন, ওর চিকিৎসা যে কোনো মূল্যে করতে হবে। ডক্টর তাকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে মিস্টার ফুকে কিছু বোঝাতে চায়। ইয়াংসো মিস্টার ফু কঠোর গলায় বলে, আমাকে ব্যাখ্যা দিতে হবে না, তোমরাই ওকে জেলে পাঠিয়েছিলে। ওয়ান তখন বলে, যদি ওর উপর এত অত্যাচারী হয়ে থাকে তাহলে আমাদের আগে জানানো হয়নি কেন? মিস্টার ফু কিনসুকে তুলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে দাঁড়িয়ে বলে, তুমি আমার উপর এভাবে দোষ চাপাতে পারো না। তারপর সে ইরিনকে দেখে বলে, তুমি এখানে এসে গেছো। অনেক কষ্টে সে ইরিনের কাছে যায়। ইরিন তাকে দেখে কাঁদতে শুরু করে। সে ইরিনকে সেই ব্রেসলেটটা দিয়ে দেয়। এদিকে ওয়ান ভয় কাঁদতে থাকে, কারণ ইরিন যদি সত্যিটা বলে দেয় তাহলে সব ফাঁস হয়ে যাবে। আসলে ইরিনই ওয়ানকে ধাক্কা দিয়ে ফেলেছিল। তখন সে জিজ্ঞেস করে, তোমাকে আসলে কে ধাক্কা দিয়েছিল? ইরিন তখন ভেজিটেটিভ স্টেজে ছিল। সে ইশারা করতে চেষ্টা করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওয়ান ইচ্ছে করে কিংসুর পাশে গিয়ে দাঁড়ায়। ইরিন আবার ইশারা করার চেষ্টা করে। হঠাৎ সে উঠে দাঁড়ায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে হাঁটতে শুরু করতেই হঠাৎ পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার ভাই বলে, একে ভেতরে নিয়ে যাও। সবাই এখানে দাঁড়িয়ে থাকে। কিংসু চলে যেতে চাইলে ওয়ান তাকে আটকায়। তোমার জন্যই তো ও এই ভেজিটেটিভ অবস্থায় আছে, তুমি কেন ওর কাছে যাচ্ছ? কিংসু বলে, আমি কিছুই করিনি, আমাকে যেতে দাও। তার ভাই আবার তাকে বকতে শুরু করে। ভেতর থেকে ডাক্তার বলে, ও মানসিকভাবে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছে। মা তখন বলে, তুমি তো জানো এই সব কিছু কিংসুর জন্য হয়েছে, আমরা ক্ষমা চাইতে এসেছিলাম। সে উত্তর দেয়, আমার বোন এখনও ইশারা করে বলেনি যে অপরাধটা কে করেছে, তাই আপনারা সবাই এখন দায়ী। বাইরে থেকে কিংসু পানি আনছিল। চ্যান এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিংসু বলে, তুমি ঠিকভাবে কথা বলো, তুমি জানো তো ওয়ান দেখলে জেলাস হয়ে যাবে। চ্যান বলে, এক তো তুমি অপরাধ করছো, তার উপর আবার ভাব দেখাচ্ছ কেন? তখন কিংসু জোরে তাকে একটা চড় মারে। এর ফল তুমি পরে নিজেই বুঝবে। এই কথা বলে সে চলে যায়। সিন শিফট হয়। ওয়ান তার মাকে বলে, মা, যদি ইরিন আমার ব্যাপারে সব বলে দেয় তাহলে আমি কি করব? মা বলে, এ ব্যাপারে তোমাকে কিছু একটা ভাবতে হবে। দেখানো হয় সে ঘরে ইরিন ঘুমাচ্ছে
ঘুমাচ্ছে সেখানে ওয়ান ওয়ান যায় এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে। সে ভাবে মরে গেলে কেউ জানবে না আর সে আমার সত্য বলতে পারবে না। হঠাৎ কিংসু এসে পড়ে এবং বলে, তুমি এখানে কি করছো? ওয়ান ওয়ান নাটক করে বলে, আমি শুধু চিন্তায় ছিলাম, যদিও জেগে ওঠে তোমার সত্য বলে দেয় এই ভয়ে আমি শুধু দেখতে এসেছিলাম। কিংসু বলে, আমার চিন্তা করার দরকার নেই, আমার পথ থেকে সরে যাও। তখন কিংসু ইরির গলায় দাগ দেখতে পায়। তুমি ওকে ক্ষত দিয়েছ? ওয়ান ওয়ান আবার নাটক শুরু করে, দেখো তো ইরিনের কি অবস্থা। এরপর দেখানো হয় ইয়াংসু খোঁজ নেওয়ার চেষ্টা করছে জেলে তার বোনের সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছিল। তাকে সব সত্য বলা হয়, কিভাবে তাকে নোংরা পানি খাওয়ানো হতো এবং বুলি করা হতো। সবাই ইরিনের রুমে জড়ো হয়, তার ভাই তাকে বকতে থাকে। মিস্টার ফু জানতে চান লিন ফ্যামিলির মধ্যে কে এই কাজ করেছে। ওয়ান ওয়ান বলে, আমি যখন রুমে ঢুকেছিলাম তখন কিংসু এখানে ছিল। তার ভাই আবার কিংসুকে চড় মেরে বলে, তুমি এখনও তোমার এসব কাজ ছাড়োনি। কিংসু পরিষ্কারভাবে বলে, আমি যখন এসেছিলাম তখন ওয়ান ওয়ান এখানে ছিল, আমি কিছু করিনি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। কিংসু বলে, ইরিনের গলায় জোরে চেপে ধরা হয়েছিল, সবাই চিন্তিত হয়ে পড়ে। ওয়ান ওয়ান বলে, আমি কিছু করিনি। কিংসু বলে, আমি ওকে ঠিক করতে পারি। ওয়ান ওয়ান বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার ফু তাকে সুযোগ দেন। কিংসু চেষ্টা করে ট্রিটমেন্ট দিতে। ওয়ান ওয়ান মাঝে মাঝে কথা বলছিল, সে চাচ্ছিল ইরিন মারা যাক, সবাই তাকে থামাচ্ছিল। কিংসু কোনোভাবে সাহায্য করার চেষ্টা করে, তার মাও তাকে থামাতে চেষ্টা করছিল কারণ সে নিজের মেয়েকে বাঁচাতে চাইছিলেন। হঠাৎ দেখা যায় ইরিন কাশতে শুরু করে। কিংসু খুশিতে কেঁদে ফেলে, তোমার জ্ঞান ফিরছে। ওয়ান ওয়ান ভয় পেয়ে যায়। তার ভাই জিজ্ঞেস করে, তোমাকে এসব স্কিল কে শিখিয়েছিল? কিংসু বলে, আমি তো বলেছিলাম, আমি যখন এসেছিলাম তখন ওয়ান ওয়ানই এখানে ছিল, ওই গলা চেপে ধরেছিল। নেক্সট পার্টে আমরা জানতে পারবো ইরিন কার নাম বলে, তাকে কে মারতে চেয়েছিল, আর মিস্টার ফু এবং ইরিনের কি বিয়ে হয়। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। লাস্ট পার্টের শুরুতে মিস্টার ফু তার বোনকে বলে, চিন্তা করো না, লিন ফ্যামিলির যেই কাজ করেছে তাকে দেখে ইরিনকে চোখে ব্লিঙ্ক করতে বলে। ইরিন ইশারা করতে থাকে। ওয়ান ওয়ান ভয়ে কাঁপতে থাকে। প্রথমে সে কিংসুর দিকে ইশারা করলে ইরিন না করে, এরপর ইরিন ওয়ান ওয়ানের দিকে ইশারা করলে হ্যাঁ বলে। ওয়ান ওয়ান আতঙ্কিত হয়ে পড়ে, তার ভাই বাঁচানোর জন্য চেষ্টা করে। এটা কিভাবে সম্ভব? ও এটা করতে পারে না। কিংসু বলে, আমি তো বলেছিলাম, ওই ইরিনকে মারার চেষ্টা করেছিল, আগেও ধাক্কা দিয়েছিল। তারপর সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে, এখন সবাইকে সত্য বলো, আমি তোমাকে মারিনি, ধাক্কা দিইনি, তাই না? ইরিন ইশারা করে সম্মতি জানায়। কিংসু বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম। আবার ইরিন ওয়ান ওয়ানের দিকে ইশারা করে। ওয়ান ওয়ানকে ধরে ফেলা হয়। তার মা হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে। তার ভাই বলে, তুমি নিজে মাকে দেখলে, তবুও থামলে না। কিংসু চিৎকার করে বলে, 4 বছর ধরে যখন আমার সঙ্গে এসব হচ্ছিল তখন তোমরা আমাকে কবে প্রোটেক্ট করেছো? সে সব দোষ ওয়ান ওয়ানের উপর চাপায়। এখন চ্যান বলে, কোর্টে এখনো কোনো রায় দেয়নি, তোমরা কিভাবে ওর ওপর এমন অভিযোগ আনতে পারো? এটা মানুষের স্বাভাবিক আচরণ, আই ব্লিঙ্ক করা। এরপর ওয়ান ওয়ানের ভাইও তাকেও প্রোটেক্ট করতে শুরু করে এবং কিংসুকে বকাঝোকা করে। কিংসুর মাও মাঝে মাঝে তাকে কথা বলতে থাকে। পরিস্থিতি যখন আরও উত্তপ্ত হয়ে ওঠে তখন কিংসু বলে ওঠে, তোমরা জেনে গেছো আসল অপরাধীকে, তখনও তোমরা আমার ওপরই দোষ দিচ্ছ। ইরিন আবার অজ্ঞান হয়ে যায়। তার ভাই ভেঙে পড়ে এবং বলে, এখান থেকে কেউ যাবে না, এই পরিবার সবাই এর জন্য দায়ী। সবাই সেখান থেকে চলে যেতে থাকে। কিংসু পেছনে পেছনে যেতে চাইলে তার ভাই আবার তাকে ধমক দিয়ে বলে, এখন তুমি কোথায় যাচ্ছ? কিংসু জবাব দেয়, আমার এখানে থাকার কোনো দরকার নেই। ভাই বলে, তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। কিংসু তর্ক করে বলে, আমি কোনো অপরাধ করিনি, তাহলে ক্ষমা চাইব কেন? তারপর পুরো পরিবার মিলে তাকে চাপ দিতে থাকে, তোমাকে আমাদের পরিবারের কাছে সরি বলতেই হবে, তুমি কেন ওয়ান ওয়ানের ওপর দোষ দিচ্ছ? এই নিয়ে তুমুল তর্ক শুরু হয়। তার ভাই জোর করে তাকে টেনে নিয়ে গিয়ে বাবার সামনে ফেলে দেয়। একে ক্ষমা চাইতে হবে। কিংসু আবারও বলে, আমি কোনো অপরাধ করিনি। তার বাবা রাগ করে বলে, ক্ষমা চাইতে হবে, না হলে শাস্তি পেতে হবে। সবাই বোঝানো ট্রাই করে, তোমাকে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু কিংসু পরিষ্কার জানিয়ে দেয়, আমি এটা মেনে নিতে পারবো না। তখন তার বাবা রাগে একটা জিনিস তুলে তার মাথায় মারে।
ক্ষমা চাইতে হবে। কিংসু তবুও রাজি হয় না। তখন বাবা ছেলেকে বলে রুলস মানতে হবে, ওকে মারো। ভাইয়ের মন সায় দেয় না, কারণ সে মনে মনে নিজের বোনকে ভালোবাসে। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সে বাধ্য হয়ে কিংসুকে মারতে শুরু করে। ঠিক তখনই অন্যদিকে দেখানো হয় মিস্টার ফু গাড়িতে আছেন। তাকে জানানো হয় কিংসুকে বুলি করা হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, গাড়ি থামাও, আমি এখনই দেখতে যাব কে ওকে এত অত্যাচার করছে। এদিকে কিংসুকে মারতে থাকে তার ভাই। ওয়ান ওয়ান আবারও হাসি দিয়ে নাটক করে। সবাই কিংসুকে বলে সরি বলে দাও। মারতে মারতে ভাইয়ের খারাপ লাগতে শুরু করে। অবশেষে কিংসু রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ায়, চারপাশে নিজের পুরো পরিবারকে দেখে এবং বলে, হ্যাঁ, আমার অপরাধ আমি স্বীকার করছি। সবাই ভাবে সে হার মেনে নেবে, কিন্তু কিংসু বলে, আমি যে অপরাধ করেছি তা হলো, কেন আমি তোমাদের পরিবারে এসেছিলাম, কেন তোমরা আমাকে মানুষ করেছো। সে আরও বলে, আজ থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি লিন পরিবারকে চিনি না, সব সম্পর্ক ছিন্ন করছি। এই কথা শুনে তার ভাই বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? আমরা তোমাকে বড় করেছি। তো কিংসু পরিষ্কার জানায়, তোমার পরিবার নামে কলঙ্ক। আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাই না। ওয়ান ওয়ান তাকে থামানোর ভান করে নাটক করতে থাকে, কিন্তু কিংসু ঠান্ডা গলায় বলে, তোমার বাবা মা ভাই সবাই তোমার জন্যই থাকুক। সে ওয়ান ওয়ানকে ধাক্কা দেয়। ওয়ান ওয়ান আবার নাটক শুরু করে। তখন কিংসুর বাবা তাকে চড় মারে। ওয়ান ওয়ান বলে, আমার শরীর ভালো লাগছে না, আমাকে হসপিটালে নিয়ে যাও। তার ভাই তাকে কোলে তুলে নেয়। পরিবারের সবাই ঘৃণার চোখে তাকায়। বাবা বকে চলে যায়। ওয়ান ওয়ান তখন মুচকি হাসে। ঠিক তখনই দেখা যায় মিস্টার ফু সেখানে এসে পৌঁছায়। কিংসু দেখে বলে, তুমি এখানে? কিংসু তখন খুব অসুস্থ লাগছে। মিস্টার ফু তাকে কোলে তুলে বলেন, আমি থাকতে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। তিনি কিংসুকে নিয়ে চলে যান। পেছন থেকে তার ভাই আসে মেডিসিন লাগাতে। কিংসুকে দেখে সে কেঁদে ফেলে, কারণ মনে মনে সে সত্যিই তার বোনকে ভালোবাসে। সব বদলায়। মিস্টার ফু কিংসুকে নিয়ে এসে বলে, আমি ডাক্তারের ব্যবস্থা করছি। ও তার শার্ট খুলতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে। তখন তাকে বলে, তোমার শরীরে মেডিসিন লাগানো দরকার। সে বলে, আমার উপর এখনও সন্দেহ করা হচ্ছে। সে তাকে আশ্বস্ত করে বলে, তুমি যদি অপরাধ না করে থাকো তাহলে আমি সবার সামনে প্রমাণ করব যে তুমি নির্দোষ। এরপর সে তাকে বসায় এবং তার কাপড় খুলে শরীরের আঘাতের দাগগুলো দেখে। বুঝতে পারে সে প্রচণ্ড কষ্টে আসে। সে তাকে ওষুধ দেয় এবং বলে, এগুলো তোমাকে খেতেই হবে। মেডিসিন লাগাতে গেলে তার খুব ব্যথা শুরু হয়ে যায়। সে তাকে শান্ত করে বলে, ভয় পাওয়ার কিছু নেই। দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। হঠাৎ করে তারা একে অপরের খুব কাছে চলে আসে। দুজনের মধ্যে কিস হবে এমন সময় গ্র্যান্ডমা এসে যায়। তিনি বলেন, তুমি এখানে এসেছো, তুমি ঠিক আছো তো? তোমার ওপর খুব বেশি টর্চার করা হয়েছে, এটা একদমই ঠিক হয়নি। আমি জানতাম তুমি ভালো মেয়ে, তুমি এসব করতে পারো না। তখন গ্র্যান্ডমা তাদের পরিবারের একটা ব্রেসলেট দেন। কিংসু বলে, এটা আমার রাখার দরকার নেই। ও বলে, ইরিন এখনো জ্ঞান ফিরে পায়নি। কিন্তু গ্র্যান্ডমা আবার বলে, তার জ্ঞান ফিরুক বা না ফিরুক, আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি এসব করতে পারো না, সেই জন্যই তো আমি তোমার সঙ্গে ফুল এঙ্গেজমেন্ট করিয়েছি। হঠাৎ একজন ডাক্তার এসে তার চেক আপ শুরু করে। সে তার অবস্থা দেখে বলে, তার হাড়ের অবস্থা খুব খারাপ, আমাদের চিকিৎসা শুরু করতে হবে, না হলে সে আর কখনো হাঁটতে পারবে না। তখন সাহস করে কিংসু বলে, হ্যাঁ, আমি এই চিকিৎসা করাতে রাজি। ডাক্তার বলে, তোমাকে খুব সাহসের সঙ্গে সব সহ্য করতে হবে। ট্রিটমেন্টের সময় কিংসুর পাশে মিস্টার ফু থাকে। সে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল। মিস্টার ফু সেটা দেখে বলে, চিন্তা করো না। সে নিজের হাত এগিয়ে দেয় এবং বলে, তুমি চাইলে কামড়ে ধরতে পারো। ট্রিটমেন্ট শেষ হতেই কিংসু অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়াংসু খোঁজ নিতে থাকে, কে কিংসুকে নির্যাতন করেছে। সে সেই মেয়েটার মাথা দেয়ালে আঘাত করতে করতে বলে, সব সত্যি বলো, কার কথা এসব করেছিলে? মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু বলে, আমরা শুধু ওকে অপমান করেছিলাম। সে পুরো সত্য বলে না। পরের দৃশ্যে দেখা যায় সকালে কিংসুকে বলা হয়, তুমি যেটা পছন্দ করো সেই ড্রেস সিলেক্ট করো, পরে নিচে চলে এসো। সে একটি হোয়াইট রঙের ড্রেস বেছে নেয়। নিচে নামতেই মিস্টার ফু তাকিয়ে থাকে, কারণ কিংসুকে ভীষণ সুন্দর লাগছিল। ঠিক তখনই আরেকটা চরিত্র আসে, লিলি। সে এসে বলে, তুমি এখানে কেন এসেছো, এবং তাকে বুলি করতে ট্রাই করে। কিংসু মনে মনে ভাবে, এ তো মিস্টার ফুয়ের সৎ বোন, অবৈধ বোন, যে বিদেশে পড়াশোনা করে এখন ফিরে এসেছে। লিলি তাকে অপমান করতে থাকে, কিন্তু কিংসু পাল্টা জবাব দেয়। লিলি বলে, তুমি আমার ভাইয়ের আশেপাশে ঘোরাঘুরি করছো,
এটা তোমার জন্য ঠিক হচ্ছে না। মিস্টার ফু বলেন, ভেবেচিন্তে কথা বলো। কি বলছো তুমি? লিলি বলে, ভাই তোমার চিন্তা করার দরকার নেই, আমি জানি এর উদ্দেশ্য তোমার প্রতি ভালো না। কিন্তু কিংসু বলে, আমি ওর পেছনে ঘুরছি না, আমার কোনো প্রয়োজনও নেই। লিলি আবার বলে, তুমি যে অপরাধ করেছো তারপরও এত আরামে এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? সে নানা কথা বলে কিংসুকে অপমান করার চেষ্টা করে, কিন্তু মিস্টার ফু সবসময় কিংসুর পক্ষ নেয়। লিলি হার ছাড়ে না। সে বলে, তোমার এখানে আসা উচিত নয়। এমনকি তার ড্রেস নিয়ে অভিযোগ করতে থাকে। কিংসু পরিষ্কারভাবে বলে, এই ড্রেসটা আমাকে মিস্টার ফু কিনে দিয়েছেন। লিলি এটা বিশ্বাস করতে পারে না। সে আবার ঝগড়া করতে চায় এবং হঠাৎ একটি বন্দুক বের করে দেখায়। এটা দেখে মিস্টার ফু ভয় পেয়ে যায়। লিলি বলে, তুমি আমার সামনে এভাবে কথা বলতে পারো না। কিন্তু কিংসু শুটিং জানে। সে লিলিকে নিজের কাছে টেনে নেয় এবং যেভাবে বন্দুক চালানোর অ্যাক্ট করে তাতে লিলি ভয় পেয়ে যায়। লিলি চিৎকার করে বলে, তোমরা দেখেছো ও কিভাবে আমার দিকে গুলি চালাতে যাচ্ছিল? মিস্টার ফু বলে, তুমি একদম ঠিক আছো। লিলি বলে, কিন্তু তোমার এটা করার দরকার ছিল না। হঠাৎ তার কানের দুল খুলে পড়ে এবং তার কান থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে সে চিৎকার করতে থাকে এবং হইচই শুরু করে। তখন কিংসু তাকে কড়া জবাব দেয়। সে তাকে বন্দুকটা ধরিয়ে দিয়ে বলে, এইসব জিনিস চালানো আমি খুবই ভালো জানি। লিলি সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার ফু এসে কিংসুকে বলে, ডাক্তার বলেছে আমার বোনের স্মৃতি ফিরিয়ে আনতে হলে তাকে বাইরে ঘোরাতে হবে। কিংসু বলে, আমি তাকে ঘুরিয়ে আনতে রাজি আছি। অন্যদিকে দেখা যায় জিমে ইয়াংসু আর চেইন একসাথে বসে আছে, তারা প্ল্যান করছে। ইয়াংসু বলে, আমি চাই না কিংসু মিস্টার ফুর বাড়িতে যাক বা তার বউ হোক, আর আমি জানি তুমি কিংসুর জন্য ওয়ানওয়ানকেও ছেড়ে দিতে পারো। চেইন অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? ইয়াংসু বলে, নাটক করার দরকার নেই, সব আমি জানি। এরপর তারা প্ল্যান করে, পানিতে ড্রাগ মিশিয়ে কিংসুকে খাওয়ানো হবে। সে খেয়ে ফেললে তাকে ফাঁসানোর ট্রাই করবে, যেন সে মিস্টার ফুর সাথে বিয়ে করতে না পারে। বাইরে দাঁড়িয়ে ওয়ান সব কথা শুনে ফেলে। ইয়াংসু বলে, যখন কেউ ওকে বিয়ে করতে চাইবে না তখন কিংসু আবার লিন ফ্যামিলিতে ভিক্ষা চাইতে চলে আসবে। সে ঠিক করে যেভাবেই হোক কিংসুকে আবার তাদের ফ্যামিলিতে ফিরিয়ে আনতে হবে। এরপর দৃশ্য চেঞ্জ হয়। দেখানো হয় কিংসু ইরিনকে নিয়ে কোথাও যাচ্ছে। সেখানে ওয়ান আর তার বন্ধুরা বসে আছে। কিংসুকে দেখে তারা আবার তাকে বুলি করার ট্রাই করে। তাদের এক বন্ধু এসে কিংসুকে অপমান করতে থাকে, কটু কথা শোনাতে থাকে। কিন্তু এবার কিংসু আর আগের মতো দুর্বল নয়, সে সাহসী হয়ে গেছে। হঠাৎ সে তাকে জোরে একটা চড় মারে, তাতে সবাই রেগে যায়। লিলি বলে, তুমি ওকে মারলে কিভাবে? কিংসু বলে, অবশ্যই মারবো, ও আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে কেন? কিন্তু সে সরাসরি বলে দেয়, তুমি যেভাবে মিস্টার ফুকে সিডিউস করছো সব পরিষ্কার দেখা যাচ্ছে। লিলিও মিস্টার ফুকে পছন্দ করে। ওয়ান কিংসুকে খুব অপমান করতে থাকে। সেটা সহ্য করতে পারে না কিংসু কেন মিস্টার ফুর কাছে থাকবে। ওয়ান নাটক করে বলে, তুমি বাড়ি যাওনি, সবাই তোমার খুব চিন্তা করছে। তারপর কিংসুর ব্রেসলাইট খুলে ফেলা হয়। লিলি মনে করে এই মেয়েটা কালামার কানের দুল ভেঙেছিল। রাগের মাথায় লিলি কিংসুর ব্রেসলাইট ভেঙে ফেলে। এতে কিংসু আরও ক্ষেপে যায়। ইরিনেরও তখন কিছুটা আহত ছিল। সে কথা শোনাতে শুরু করে, সবাই তর্কে জড়িয়ে পড়ে। কিংসু স্পষ্ট বলে দেয়, তোমরা যা করছো আমি তোমাদের ছাড়বো না। লিলি কিংসুকে মারতে এগিয়ে আসে। ঠিক তখনই সে দেখে তার ভাই মিস্টার চেইন আর অন্যরাও এসে গেছে। ওয়ান আবার ইচ্ছে করে নিজেকে নির্দোষ সাজিয়ে অভিযোগ করতে শুরু করে। কিংসু বলে, এত নিষ্পাপ সাজার দরকার নেই। চেইন রেগে গিয়ে বলে, তুমি আমার বোনের সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? ইয়াংসু কিংসুর ধমক দেয়, তুমি এটা কিভাবে করতে পারো? কিংসু শান্তভাবে বলে, এখন আর আমার উপর পাওয়ার দেখানোর কোনো দরকার নেই, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে গেছি। তারা তখন নিজেদের করা উপকারের কথা মনে করিয়ে দিতে থাকে। ওয়ান আবার ভালো সাজার চেষ্টা করে। হঠাৎ লিলি আবার কিংসুর ব্রেসলাইট ফেলে দেয়। কিংসু খুব রেগে যায়, ঝগড়া শুরু করে দেয়। ঠিক সেই সময় মিস্টার ফুই এসে তাকে প্রোটেক্ট করে। এটা দেখে ইয়াংসু আরও জেলাস ফিল করে। মিস্টার ফু কঠোর গলায় বলেন, তোমরা ওকে এভাবে হয়রানি করতে পারো না। তিনি ব্রেসলাইটের ব্যাপারে জিজ্ঞেস করে। কিংসু সব খুলে বলে, ওরা আমার ব্রেসলাইট ভেঙেছে, এটা গ্র্যান্ড মামাকে দিয়েছিল। শুধু তাই নয়, ওরা তোমার বোনকেও আহত করেছে। এটা শুনে মিস্টার ফু আরও রেগে যায়। তিনি বলেন, ওদের ধরে এখান থেকে নিয়ে যাও। লিলি কিছু বলতে চাইলে মিস্টার ফু বলেন, তুমি কি কালকের ঘটনা বলবে? সবাই অবাক হয়ে যায়, কাল কি হয়েছিল? তখন মিস্টার ফু বলেন, একটা গেম হবে,
শুটিং গেম, যে হারবে তাকে শাস্তি ভোগ করতে হবে। তিনি কিংসুকে বলেন, শাস্তি তুমি যেটা দেবে ওদের সেটাই মানতে হবে। প্রথমে লিলি যায়, সে শুটিং করে ফিরে আসে। বাইরে এসে ওয়ান ওয়ান দেখে হাসতে থাকে এবং কিংসুকে খোঁচা দিয়ে বলে, তুমি তো 4 বছর জেলে ছিলে, তুমি তো বন্দুকও চালাতে পারবে না, দেখি তুমি কি করো। কিংসু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে চোখে কাপড় বেঁধে শ্যুট করতে যায়। যেভাবে সে শ্যুট করে তা দেখে মিস্টার ফু ভীষণ প্রাউড ফিল করে। তিনি তার বোনের মুভমেন্টও লক্ষ্য করেন, সব কিছু নিখুঁত। লিলি তার হার মানতে চায় না, কিন্তু কিংসু দেখিয়ে দেয়, তোমরা নিজেরাই দেখেছ আমি জিতেছি, তাই এখন আমি যা চাই তাই করতে হবে। এটা দেখে সবাই ভয় পেতে শুরু করে। মিস্টার ফু বলেন, তোমরা গেম হেরে গেছো, এখন ও যা চাইবে সেটাই করতে হবে। সবাই জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি কি করতে চাও? কিংসু বলে, তোমরা দেখেই নাও আমি কি করি। সে ঘোষণা দেয়, এই শাস্তি আমি ওয়ান ওয়ানকে দেব। ওয়ানকে আমার সাথে যেতে হবে। তার ভাই ভয় পেয়ে যায়, তুমি কি করতে যাচ্ছ? কিন্তু তাকে জোর করে নিয়ে ধরে যাওয়া হয়। তারপর দেখানো হয় ওয়ান ওয়ানের মাথার উপর একটি আপেল রাখা হয় আর কিংসু শ্যুট করার প্রিপারেশন নেয়। যেভাবে সে শ্যুট করে তাতে ওয়ান ওয়ান ভয় কাঁপতে থাকে, আর তার ভাই আর চেইন সবাই ভয় পেয়ে যায়। ওয়ান ওয়ান খুব ভয় পেয়ে যায় আর মিস্টার ফু ভীষণ প্রাউড ফিল করেন। ওয়ান ওয়ান কাঁদতে শুরু করে। সবাই তাকে বসায় এবং বলে চিন্তা করার কিছু হয়নি, কিন্তু মনে মনে ওয়ান ওয়ান ঠিক করে নেয়, আমি এর প্রতিশোধ নেবই। এদিকে মিস্টার ফু খেয়াল করেন তার বোনের শরীরে সামান্য মুভমেন্ট শুরু হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ওকে বাড়িতে নিয়ে চলো। কিংসু বলে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ভেতরে ঢুকে সে পানি খায়। হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। সে বলে, আমার এত গরম লাগছে কেন? ঠিক তখনই একটা লোক সেখানে আসে এবং বাজে ব্যবহার শুরু করে। কিংসু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটা তাকে অ্যাসল্ট করার ট্রাই করে। সে তার কাছে বন্দুক দেখতে পায়, সেটি তুলে নেয়। ঠিক তখনই মিস্টার ফু বাইরে অপেক্ষা করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি দৌড়ে আসেন। দেখেন ওই লোকটির পায়ে গুলি লেগেছে। মিস্টার ফু এসে কিংসুকে প্রোটেক্ট করেন। সেই লোকটি কিছু বলতে চাইলে মিস্টার ফু রেগে গিয়ে বলেন, এখান থেকে চলে যাও, না হলে দেখো তোমার সাথে কি করি। তিনি আরও 1-2 বার গুলি ছড়েন এবং বলেন, ওকে এখান থেকে বের করে দাও। ভয়ে লোকটি পালিয়ে যায়। কিংসুর শরীর আরও গরম হতে থাকে। সে মিস্টার খুব কাছে চলে আসে। মিস্টার ফু তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি করছো? কিংসু তাকে কিস করার ট্রাই করে। তিনি বলেন, তুমি জানো তুমি কি করছো? তুমি কি পুরোপুরি সেন্সে আছো? কিংসু আবার তাকে কিস করে এবং তার শার্টের বোতাম খুলতে শুরু করে। মিস্টার ফু বলেন, থামো, চলো বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গিয়ে তারা কিস করতে থাকে। কিংসু তার শার্ট খুলে ফেলে এবং তাকে বিছানার দিকে নিয়ে যায়। কিস করার সময় মিস্টার ফু আবার জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সেন্সে আছো? এরপর কিংসু বলে, হ্যাঁ আমি সেন্সে আছি। তিনি আবার জিজ্ঞেস করেন, আমি কে? কিংস উত্তর দেয়, তুমি মিস্টার ফু। তখন মিস্টার ফু বুঝতে পারেন। তারা আবার কিস করতে শুরু করে। একই সময় নিচে দেখা যায় ইয়াংসু আর মিস্টার চেইন এসে খুঁজতে থাকে কিংসু কোথায়। তারা তাকে বারবার ফোন করে, কিন্তু সে ফোন ধরছে না, কারণ সে মিস্টার ফুর সঙ্গে বিজি। মিস্টার ফু মোবাইল সাইলেন্ট করে দেন। ফোনের পর ফোন আসতে থাকে, কিন্তু তারা নিজেদের রোম্যান্স ডুবে থাকে। বডিগার্ড এসে বলেন, মিস কিংসু এই অবস্থায় নেই যে কারোর সঙ্গে দেখা করতে পারবে। এতে ইয়াংসু আর চেইন খুব রেগে যায়। তারা বডিগার্ডের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। কিছুক্ষণ পর কিংসু ঘুমিয়ে পড়ে। পরে মিস্টার ফুকে জানানো হয় নিচে কেউ তাদের সঙ্গে দেখা করতে এসেছে। সে নিচে নামতে ইয়াংসু জেলাসতে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তুমি এসব কী করছো আমার বোনের সঙ্গে? সে মিস্টার ফুকে মারতে যায়। ঠিক তখনই কিংসু পেছন থেকে এসে নিজের ভাইকে জোরে চড় মারে এবং বলে, আমি যে পানি খেয়েছিলাম সেটার কারণেই আমার মাথা ঘুরছিল। তোমরা আমাকে ড্রাগ দেওয়ার চেষ্টা করেছিলে। সবাই অবাক হয়ে যায়। ইয়াংসু বলে, আমি তো কিছুই করিনি, আমি কোনো পিল দিইনি। কিংসু আবার তাকে চড় মেরে বলে, তুমি ইচ্ছে করে এসব করেছো। এরপর তারা বুঝতে পারে ওয়ান ওয়ান ইচ্ছে করে পিল বদলে দিয়েছিল। তারা বেশি শক্তিশালী ড্রাগ দিয়ে দিয়েছিল। এটা বুঝে চেইনও শকড হয়ে যায়। সে নিজের বোনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিংসু স্পষ্টভাবে বলে, আমার আর তোমাদের সঙ্গে থাকার কোনো দরকার নেই। ইয়াংসু বলে, মিস্টার ফুর সঙ্গে তুমি নিরাপদ নও, এটা ঠিক নয়। কিন্তু মিস্টার ফু দৃঢ়ভাবে বলে,
তোমরা নিজেদের বিষয় বাড়িতে গিয়ে মেটাও। তিনি কিংসুকে সঙ্গে নিয়ে চলে যান এবং বলেন, চিন্তা করো না, কাল আমাদের এঙ্গেজমেন্ট হবে, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে, সবাই কাল আসবে। অন্যদিকে বাড়িতে গিয়ে ইয়াংসু সব কথা তার মায়ের আর চেইনের সঙ্গে আলোচনা করতে থাকে। সে বলে, ও কিভাবে মিস্টার ফুকে নিজের কথায় বিশ্বাস করালো, কেন মিস্টার ফু এটা বিশ্বাস করছে যে ও তার বোনকে ধাক্কা দিয়েছিল না। তারা ভাবতে থাকে নাকি সত্যিই দেয়া মানুষটা অন্য কেউ। এই কথাগুলো মা আর মেয়ে শুনে ঘাবড়ে যায়। এরপর বলা হয়, আমাদের খুঁজে বের করতে হবে কেন মিস্টার ফু কিংসুর কথায় বিশ্বাস করছে। মিস্টার চেইনও চিন্তায় পড়ে যায়। সে বলে, আমি ভেবেছিলাম কিংসুকে আমি ঠকিয়েছি। এর মানে কি ও আর মিস্টার ফুর মধ্যে আগে থেকেই কিছু ছিল? সে কি সত্যি আমাকে ধোঁকা দিয়েছে? দৃশ্য বদলায়। মিস্টার ফু এঙ্গেজমেন্ট পার্টি চলছে। সেখানে লিন পরিবারের সবাই আসে, কারণ তারা জানে মিস্টার ফু খুব শক্তিশালী। তারা তার সঙ্গে ভালো সম্পর্ক করতে চায়। ইয়াংসু ওয়ানওয়ানকে বলে, তোমার বোনের সঙ্গে ভালোভাবে কথা বলবে। এই সময় চেইন ইয়াংসুকে এক পাশে ডেকে নেয় এবং প্রশ্ন করে, তুমি তো কিংসুকে খুব ভালোবাসতে, কিন্তু যখন জানতে পারলে ওয়ানওয়ানই তোমার আসল বোন কিংসু না, তখন কেন কিংসুর প্রতি তোমার ব্যবহার বদলে গেল? ইয়াংসু রেগে যায় এবং বলে, কথা ঘোরানোর দরকার নেই। ঠিক তখনই মিস্টার ফু এসে জিজ্ঞেস করেন, তোমরা এখানে কি করছো? ইয়াংসু বলে, অবশ্যই তুমি আমার বোনকে বিয়ে করতে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো সে তোমার বোনকে ধাক্কা দিয়েছিল? মিস্টার ফু শান্তভাবে বলেন, মেইন কথায় আসো। এই সময় দেখানো হয় ওয়ান কিংসুকে মেসেজ পাঠিয়েছে, তোমাকে বাইরে আসতে হবে। মেসেজ দেখে কিংসুর মুড খারাপ হয়ে যায়। সে বাইরে আসে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? ওয়ান বলে, অবশ্যই তোমাকে কোণের সাজে দেখতে। ওয়ান আবার তাকে অপমান শুরু করে, তুমি দেখছো সব কিছু আমার হাতে? কিংসু ঠান্ডা গলায় বলে, সব কিছু তোমার হাতে ঠিকই, কিন্তু দেখো তুমি ভেঙে গেছো, তুমি কোথাও সম্পূর্ণ নাও। এই কথা শুনে ওয়ান এক নতুন চাল চালে। সে ইচ্ছে করে নিজেকে নিচে ফেলে দেয় এবং চিৎকার করে বলে, দেখো ও আমাকে কিভাবে ধাক্কা দিল। ভাই আর বাবা দৌড়ে এসে ওয়ানকে প্রোটেক্ট করে এবং কিংসুকে ধমকাতে থাকে, তুমি এটা কিভাবে করতে পারো? ওয়ান আবার নাটক করে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে আবার ধাক্কা দিলে কেন? কিংসু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিজের পরিবারের ওপর ভীষণ রেগে যায়। তাকে প্রশ্ন করা হলে সে বলতে থাকে, আমি ওর সাথে এমন কিছুই করিনি। আর ভাই আবার রেগে গিয়ে তাকে চড় মারতে চায়, কিন্তু মিস্টার ফু সঙ্গে সঙ্গে কিংসুকে প্রোটেক্ট করে। তিনি বলেন, তুমি আগেও অন্য একজনকে ধাক্কা দিয়েছ, এখনও কি তোমার মন ভরেনি? এ সময় ওয়ান মাঝখানে কথা বলে, আমি তো তোমার সাথে ভালোভাবে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি আবার আমার সাথে এমন আচরণ কিভাবে করতে পারলে? ওয়ানের মা বাবাও তাকে প্রোটেক্ট করতে থাকে, কিন্তু কিংসু মিস্টার ফুর পাশে দাঁড়িয়ে থাকে। কিংসু বলে, তোমার এখানে কেন এসেছো? তারা বলে, অবশ্যই আমরা তোমার পরিবার। কিংসু স্পষ্টভাবে বলে দেয়, আমার এমন পরিবারের কোনো দরকার নেই। মিস্টার ফু কিংসুর পক্ষ নেয়। তিনি বলেন, তোমাদের এখানে এসে এঙ্গেজমেন্ট পার্টি নষ্ট করার কোনো দরকার ছিল না। তখন তারা আবার বলতে থাকে, তুমি আগেও ইরিনের সাথে এমন করেছো। ইয়াংসু আর মিস্টার চেইন দুজনে কথা বলতে থাকে, কিন্তু মিস্টার ফু দৃঢ়ভাবে বলেন, না, ওয়ান এটা ইচ্ছে করে করেছে। তিনি প্রমাণ দেখান, যেখানে পরিষ্কার বোঝা যায় ওয়ান নিজেই পড়ে গিয়েছিল, এখন মিথ্যে অভিযোগ করছে। ইয়াংসু তখনও ওয়ানকে প্রোটেক্ট করার চেষ্টা করে। হঠাৎ করেই ইরিন সেখানে এসে যায়। সে বলে, এখন আমি সবাইকে সত্যিটা বলবো। সে সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দেয়, আমি যখন সত্যি বলতে আসছিলাম তখন ওয়ানই আমাকে ধাক্কা দিয়েছিল। ওয়ান সঙ্গে সঙ্গে বলে, আমি এমন কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো। মিস্টার চেইনও মাঝখানে কথা বলে। ইরিন তাকে বলে, তুমিও তো ভুল প্রমাণ দেখিয়েছিলে। এরপর ইরিন একে একে ওয়ানের সব কীর্তি ফাঁস করতে শুরু করে। ওয়ান ইচ্ছে করে কথাগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে, তোমরা দুজন তো বন্ধু ছিলে, তোমরা আমাকে পছন্দ করতে না, আর আমার পরিবারে আসাটা তোমাদের জেলাসের কারণ হয়। কিন্তু সে তাকে থামিয়ে বলে, চুপ করো, আমি তোমার গোপন কথা জেনে গেছি। কিংসু চমকে গিয়ে বলে, মানে তুমি কি গোপন কথা জেনে গেছো? ইরিন বলে, হ্যাঁ, আমার কাছে ওর একটা বড় সিক্রেট আছে। ওয়ান আবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে পরিবারের মন জয় করার চেষ্টা করতে থাকে।
চেইন বলে, অভিনয় করার দরকার নেই, বেশি মিথ্যা বলো না, ও কিছুই করেনি। ভ্যান ভ্যান নাটক করে তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি তো গরিব পরিবার থেকে এসেছি বলেই তোমরা আমাকে বিশ্বাস করছো না, ওরা সবাই আমার প্রতি জেলাস। কিন্তু ইরিন স্পষ্টভাবে বলে দেয়, নাটক করার দরকার নেই, তুমি লিন পরিবারের অংশ নাও। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ভ্যান ভ্যান চিৎকার করে বলে, এর মানে কি? ইরিন বলে, হ্যাঁ, ও লিন পরিবারের অংশ নয়, ও তাদের বায়োলজিক্যাল মেয়ে নয়, ও এই ব্যাপারে মিথ্যে বলেছিল। ওয়ান ওয়ান আতঙ্কিত হয়ে বলে, না, আমি কিছুই করিনি, ওরা মিথ্যে বলছে। ভাই, তুমি ওদের কথায় বিশ্বাস করো না। পরিবারের কিছুক্ষণ বিশ্বাস করতে পারে না। তারপর প্রমাণ দেখানো হয়, যেখানে দেখা যায় ওয়ান ওয়ানের মা আসলে একটা সাধারণ কাজের মহিলা। একদিন ইরিন দেখেছিল ওয়ান ওয়ানের মা তাকে থামিয়ে বলছিল, আমি তোকে আগেই বলেছিলাম এখানে আসতে না, তুই আসলে আমার মেয়ে, তুই এখানে এলে বিপদে পড়বি। এই কথাগুলো প্রমাণ হিসেবে দেখানো হয়। তারপর দেখানো হয় ওয়ান ওয়ান কিভাবে ইরিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই সত্য দেখে সবাই বিশ্বাস করতে পারছিল না। ওয়ান ওয়ানের মা নিজেও কেঁপে উঠে বলে, তাহলে কি সত্যি তুই আমাকে মিথ্যে বলেছিলি? তুই আমার মেয়ে নয়, তুই নাটক করেছিলি? ইরিন তখন সব কিছু পরিষ্কার করে বলে দেয়। সে সব প্রমাণ দেখায় এবং ফোনেও রেকর্ড শোনায় যে আসল বায়োলজিক্যাল মেয়ে কিংসু, ওয়ান ওয়ান নয়। এই সত্যটা সামনে আসতেই তার মা ভীষণ রেগে যায়। তিনি জোরে ওয়ান ওয়ানকে একটা চড় মারে এবং বলেন, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? এত বড় একটা ভান করলে? এরপর তিনি নিজের আসল মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকেন, কিন্তু কিংসু কিছুতেই মানতে চায় না। সবার ভীষণ অপরাধ বোধ হতে থাকে। ওয়ান ওয়ানের কথায় বিশ্বাস করে তারা কিংসুর সঙ্গে কি ভয়ঙ্কর অন্যায় করেছিল। কিংসু বলে, এখন তোমাদের সত্য জেনে গেছো, তাই এখান থেকে চলে যেতে পারো। মিস্টার চাইন মাঝখানে কথা বলে আবার সুযোগ চাইতে থাকেন, কিন্তু কিংসু স্পষ্টভাবে তাদের থামিয়ে দেয়। এবার তার ভাইও নিজেকে দোষী মনে করতে শুরু করে। মিস্টার চ্যান আবার ক্ষমা চাইতে গেলে কিংসু তার দিকে হাত বাড়িয়ে জোরে একটি চড় মারে এবং বলে, তুমিও সমান অপরাধী। মিস্টার ফু তখন বলেন, এবার দেখো তোমাদের সঙ্গে কি হয়। একটার পর একটা ফোন আসতে থাকে। সবাই জানতে পারে তাদের ব্যাংকক্রাফট করে দেওয়া হয়েছে। মিস্টার চেইনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং পার্টি থেকে বের করে দেওয়া হয়। এরপর দেখানো হয় এঙ্গেজমেন্টের শুরু হয়। দুজনে একে অপর দিকে তাকিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। মিস্টার ফু বলে, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল। তার বোন খুব খুশি হয়ে যায়। গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে দাঁড়িয়ে থাকে তার ভাই আর মিস্টার চেইন। তারা সুযোগ চাইতে থাকে। ইয়াংসু ভীষণ কান্নায় ভেঙে পড়ে। সে বলে সে তার বোনকে খুব ভালোবাসতো, তাহলে কেন এত বড় ক্ষতি করলো? যখন সে দেখে তারা একে অপরকে কিস করছে এবং আংটি পরিয়ে দিচ্ছে, তখন সে সেখানেই ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। এরপর দেখানো হয় অপরাধীদের শাস্তি দেয়া হচ্ছে। ওয়ান ওয়ান তার অপরাধের শাস্তি পাবে এবং মিস্টার চ্যান তার মিথ্যা প্রমাণ দিয়েছিল, সেই জন্য তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ওয়ান ওয়ান ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার বাবা মা মানতে রাজি হয় না। মিস্টার চেইনও কিংসুর কাছে ক্ষমা চায়, কিন্তু কিংসু মুখ ফিরিয়ে নেয়। তখন মিস্টার ফু বলে, চলো, আমাদের এখন যেতে হবে। তখনই ইয়াংসু আবারও সুযোগ চাইতে থাকে, কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। তখন তার বাবাও অনুরোধ করে বলে, আমরা খুব বড় ভুল করেছি, তুমি তো আমাদের মেয়ে ছিলে। তার বাবা বলে, যদি সামান্য সুযোগ থাকে তাহলে আমাদের ক্ষমা করে দাও। কিন্তু কিংসু বলে, না, আমি আপনাদের কখনোই ক্ষমা করব না, আপনারা এখান থেকে চলে যান। আজ থেকে এটাই আমার নতুন পরিবার, আমার নতুন ঘর, আমি ওদের সঙ্গেই থাকবো। মিস্টার ফু বলেন, আমাদের বিরক্ত করার দরকার নেই। তিনি কিংসুকে নিয়ে চলে যান। শেষমেশ দুজনে সুখে থাকে আর এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।